লাগলো দুজনে। খালি পায়ে হাঁটার জন্য আরো বেশি যেন ভালো লাগছে নিলয়ের। হাক্কার একদম শেষ প্রান্তে আসতে আজমকে একটা দমকা হাওয়া আসলো, এতে হালকা করে হাক্কাটা নড়ে উঠল। অহনা জুতো না খোলার জন্য শেষে পড়ে যেতে নিল। সঙ্গে সঙ্গে অহনা হাত ধরে নিজের দিকে টানলো নিলয়। আচমকা হাতে টান লাগতে অহনা এসে পড়লো সোজা নিলয়ের বুকের কাছে। কাছাকাছি হলো দুজন, চোখে চোখে দৃষ্টি আটকালো দুজনেরই। নিলয় হঠাৎই মনে মনে আওড়ালো, এই যে আমি না চাইতেও তোমার চোখে চোখ রাখছি, কাছাকাছি কাছাকাছি হচ্ছি, হৃদয়ে খানিকটা যন্ত্রণা হচ্ছে, ভালো লাগাটা বারবার সৃষ্টি হচ্ছে। এটা কি আদৌ ঠিক হচ্ছে রমণী? খুব অদ্ভুত দৃষ্টি নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে নিলয় আর অহনা। একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎই নীলার ডাকে হুঁশ আসলো দুজনেরই। নীলা বলল, আপু। নিলয় অহনাকে ছাড়ো, খানিকটা দূরত্বতা বজায় রেখেই বলল, সাবধানে যাও। অহনা শুনল, দ্রুত হাক্কা থেকে হেঁটে আসলো ওপারে। নিলয় গেল। তারপর নিজের জুতোটা দ্রুত পায়ে দিয়ে অগ্রসর হলো নিলয় অহনাদের পিছু পিছু। মাটির তৈরি একটা ছোট্ট বাড়ির চারপাশে মাটির দেয়াল আর চাউনি হিসেবে টিন দেয়া রুম একটা, তবে সামনে উঁচু করে মাটি দিয়ে বারান্দার মতো বানানো, যা চারপাশে কিছু নেই, শুধু উপরে টিন দেয়া। সেই বারান্দাতে সিঁড়ির সামনে বাঁশের সাথে জাল বেঁধে নতুন জাল বুনছে রাঙা দাদি। ওনার ভালো নাম হলো রঙ্গিলা বেগম। তিনি দেখতে অসম্ভব ফর্সা, পুরো বিদেশিদের মতো। জোয়ান বয়সে অত্যাধিক সুন্দর ছিলেন তিনি, তাই তো গ্রামের সবাই রাঙা বলে ডাকে তাকে। কেউ রাঙা ভাবি, কেউ রাঙা মামি, কেউ রাঙা চাচি। ওনার স্বামী ডাকে রাঙা বিবি, আর অহনা ওরা ডাকে রাঙা দিদি। দাদি দেখতে শুনতে যেমন সুন্দর, তেমন ভাবে মনটা আর মানুষটা যথেষ্ট ভালো। অহনা রাঙা দাদিকে দেখেই মুচকি হাসলো। একটা নীল রঙের কাপড় পরে মাথায় ঘোমটা দিয়ে জাল বুনছেন তিনি। অহনা ওরা মুচকি হেসে এগিয়ে গিয়ে বলল, কেমন আছো রাঙা দাদি? উত্তরে বুড়ি হালকা হেসে বলল, হ ভালো, তোরা কেমন আছিস? ভালো। বুড়ি এবার নিলয়ের দিকে তাকালো, বলল, কে, নাচ জামাই নাকি? খানিকটা লজ্জা পেল অহনা। মাঝি দাদুর মতো বুড়িও ভুল বুঝছে কেন? হ্যাঁ? অহনা শুকনো হেসে বলল, না দাদি, উনি সে নয়, উনি হলো বাবার বন্ধু আফজাল সাহেবের ছেলে নিলয়। নিলয় মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম দাদি আপু, ভালো আছেন? দাদিও শুকনো হেসে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম। ভালো, তুমি? জি ভালো। অহনা ওরা বসলো দাদির পাশ দিয়ে। নিলয় দাঁড়িয়ে আশপাশ দেখছে। আশেপাশে কোনো বাড়ি নেই, ছোট্ট একটা উঠান, যার চারপাশে গাছপালায় ভরপুর। বাড়ির সামনে মস্ত বড় কদম গাছ, কদম ধরেছে, তাতে কি মিষ্টি সুবাস আসছে। জায়গাটা পুরোই পরিপাটি, যেমন ধুলোবালি জমা নেই। হয়তো কতক্ষণ আগেই রাঙা দিদি পরিষ্কার করেছে এগুলো। বাড়ির একদিকে অহনাদের মতোই মুরগির খোপ আছে, উনি হয়তো মুরগি পালেন তাতে। রাঙা দাদি চাল বোনায় কয়টা পেঁয়াজ দিয়ে অহনাকে উদ্দেশ্য করে বলল, তোরা বস, আমি এখনই আচার নিয়ে আইতাছি। অহনা নীলা খুশি হলো, বলল, ঠিক আছে। রাঙা দাদি চলে গেলেন। অহনা বসলো রাঙা দাদি বানানো সাদা জালের কাছে। অহনা জাল বুনতে জানে, তাই সেও হাত লাগালো তাতে। হঠাৎই পরিষ্কার আকাশটায় মেঘ জমেছে। রোদ্দুরেরা হুট করেই হারিয়ে গেল যেন কোথায়। পাখিরা উল্টো দিকে ছুটে যাচ্ছে। কালো অন্ধকাররা ধেয়ে আসছে একটু একটু করে। বাতাস শুষছে অদ্ভুত ভাবে, ধুলা দিয়ে যাচ্ছে পুরো। আচমকা প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ দেখে রাঙা দাদি দৌড়ে আসলো। ভয়ঙ্কর ঝড় ওঠার পূর্বাভাস চলছিল তখন। অহনারাও ঘাবড়ে গেল। বাড়ি ফেরার জন্য পা বাড়াতে চাইলেও রাঙা দাদির কথায় বাড়াতে পারল না। নিলয় ভিতরে ঢুকলো, বলল, ভয়ঙ্কর ভাবে কি ঝড় উঠবে এখন? রাঙা দাদি আকাশপথে তাকিয়ে বলল, মনে তো তাই হচ্ছে। তোমরা বহো, আমার চালের উপর আচার দেয়া আছিল, আমি কি নিয়ে আসি। এবার নীলা বলল, তোমায় যেতে হবে না, আমি দেখছি। বলেই মই বেয়ে দ্রুত চালে উঠে আচার রাখা বয়ম আর কুলো নিয়ে নামলো নীলা। অহনা প্রশ্ন করল, রাঙা দাদু কি মাঠে আছে রাঙা দাদি? না, উনি একটু আমাকে বাড়িতে গেছে। ও, তোরা বস, ভয় পাইস না। আর এখন বাড়ি যাস না, মাঝপথে ঝড় উঠলে সব কয়টার বিপদ। অহনা শুনল, বলল, ঠিক আছে রাঙা দাদি। বলতে না বলতে আকাশ পথ বেয়ে বৃষ্টি হতে বেয়ে শুরু করলো। বৃষ্টি শুরু হয়ে গেল। ঝনঝন শব্দ করে বৃষ্টি পড়ছে। মাথার উপর টিন থাকার কারণে শব্দটা আরো বেশি জোরালো শোনা যাচ্ছে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রকৃতির শীতল ছোঁয়া যেন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে।
টিন বেয়ে পানি পড়ছে মাটিতে। রাঙা দাদি দ্রুত বাড়ির ভিতর থেকে বালতি নিয়ে এসে রাখলো সামনে। তারপর বৃষ্টির পানি এসে পড়তে লাগলো সোজা বালতির ওপর। কারেন্ট নেই অনেক আগে থেকেই। রাঙা দাদি ভিতরে ঢুকে ল্যাম্প জ্বালিয়ে ওদের ডাকলো, বলল, এই তোরা হং করলে ভিতরে আয়া বস, আমি খিচুড়ি রানমু, এখন একসাথে খাওয়া যাইবে নে। নীলা জহির খুশি হলো। রাঙ্গা দাদির খিচুড়িটাও অসম্ভব মজা হয়, এর আগেও খেয়েছে ওরা। নীলা জহির দৌড়ে ছুটে গেল ভিতরে। আর নিলয় অহনা দাঁড়িয়ে রইল। নিলয়ের ভীষণ শীত করছে। হুট করেই তার শীত কেন লাগছে সে বুঝছে না। নিলয়ের অবস্থাটা অহনা বুঝলো কিনা বোঝা গেল না। অহনা বলল, নিলয় সাহেব চলুন ভেতরে যাই। নিলয় শুনলো, বলল, ঠিক আছে চলো। অতপর অহনা আর নিলয়ও চলে গেল ভিতরে। চারপাশে নারকেল গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া, আর মাথার ওপর কালো আর বড় পলিথিন কাগজ দিয়ে ছাউনি দিয়ে রান্নাঘর তৈরি। সামনে মাটির সাথে মিশিয়ে মাটির চুলা বেশ পরিপাটি আর পরিষ্কার। রাঙা দাদি চাল ডাল আলু দিয়ে চুলা জ্বালিয়ে রান্না করছেন গরম গরম খিচুড়ি। নিলয় গিয়ে বসলো চুলার পাশ দিয়ে। চুলার গরম তাপে এখন বেশ লাগছে তার। নিলয় প্রশ্ন করল, আপনি কি একাই থাকেন এখানে রাঙা দাদি আপু? রাঙা দাদি মিষ্টি এসে বলল, একা থাকবো কেন, তোমাগো রাঙা দাদু আছে না? সেটাই, আপনারা দুজনই থাকেন? হ। নিলয় আর কিছু না বলে তাকিয়ে থাকে বাইরে। বৃষ্টির রেখা যেন ধীরে ধীরে আরো বাড়ছে। তবে নিলয়ের বেশ লাগছে। সেইভাবে কখনো চুলার পিঠে বসে বৃষ্টি দেখেনি। প্রায় 1.5 ঘন্টা বসে খিচুড়ি রান্না করে খিচুড়ি নিয়ে ভিতরে ঢুকলো রাঙা দাদি। একটু দেরি হওয়ার কারণে চারপাশ দিয়ে বাতাস আসার কারণে চুলা ঠিকভাবে জ্বলতে যাচ্ছিল না। একটা ভুল হয়ে গেছিল, তা হলো ঘরের চুলাটায় রান্না করলে ভালো হতো। এই 1.5 ঘন্টায় নিলয় রাঙা দাদির সামনে বসেছিল চুলার পিঠে। মাঝে অহনা নীলরা একবার আসলেও আবার ভিতরে চলে গেছে। নিলয়ের বেশ লেগেছে রাঙা দাদিকে। বেশ ফানি টাইপ আর ভালো মনের মানুষ তিনি। ঘরের মধ্যে বড় পাটি বিছিয়ে গোল হয়ে বসে আছে অহনা, নীলা, জহিরা, নিলয়। তাদের সামনেই ওদের প্লেটে খিচুড়ি বেড়ে দিচ্ছে রাঙা দাদি। নিলয় যেন খুবই মুগ্ধ হচ্ছে রাঙা দাদির কাছে। এবার অপরিচিত একটা ছেলেকে কেউ যত্ন করে খাওয়ায় বুঝি। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। নিলয় প্রথম ভেবেছিল তাকে হয়তো এটা খাওয়ার জন্য চামচ দেবে, কিন্তু দিল না। সবাই দেখি হাত দিয়েই খাচ্ছে। নিলয়ও ওদের দেখা দেখি হাত ধুয়ে খাওয়া শুরু করলো। খিচুড়ি একটুখানি মুখে দিতে নিলয়ের চোখে মুখে রিয়াকশন যেন পাল্টে গেল। শুধু চাল ডাল আর আলু দিয়ে বানানো খিচুড়ির স্বাদ এত সুন্দর আর ভালো হয় কি করে? নিলয়ের রিয়াকশন দেখে রাঙা দাদি প্রশ্ন করলো, কেমন লাগতেছে খিচুড়ি দাদু ভাই? নিলয় রাঙা দাদির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি যে ভালো লাগছে দাদি আপু, বলে বোঝানো যাবে না। রাঙা দাদি খুশি হলেন, মুচকি হেসে বললেন, পেট ভরে খাইবে কিন্তু। নিলয় মুচকি হাসে। কি সুন্দর একটা সময়, বাইরে বৃষ্টি পড়ছে, প্রকৃতিটা শীতল। আর এসবের মাঝে এমন মাটির ঘরের মাঝে পাটি বিছিয়ে মাঝখানে ল্যাম্পের আলোতে খিচুড়ি খাওয়ার মজাটা যেন একটু বেশি সুন্দর। নিলয় তার জীবনে এমন সুন্দর মুহূর্ত কখনো কাটায়নি। নিলয়ের ভাবনার মাঝে জহির বলে উঠল, বাহ বুড়ি, তুমি তো দেখছি নিলয় ভাইয়ারে পাইয়া আমারে বুইল্লা গেছো। বুইল্লা যাইও না, আমি কিন্তু তোমার 2 নাম্বার স্বামী। জহিরের কথা শুনে সবাই উচ্চস্বরে হেসে ফেলে। রাঙা দাদি বলল, আরে তোমারে কেমনে ভুলি জহির দাদু ভাই, নাও আর একটু খিচুড়ি দাও। আবার হেসে ফেলে সবাই। হাসি ঠাট্টা আনন্দ আর বৃষ্টিমুখর সুন্দর প্রকৃতি দিয়ে তাদের সময়টা কাটছিল দারুণ। অহনা খাওয়ার ফাঁকে বারবার দেখছিল নিলয়কে আর মনে মনে আওড়াচ্ছিল, আমি বারবার কেন আপনার উপর এমন মুগ্ধ হচ্ছি নিলয় সাহেব? আমি যে আপনার প্রেমে পড়ছি প্রতিনিয়ত। তার খবর কি আপনি রেখেছেন বলুন? অহনা নিলয় থেকে দৃষ্টি সরালো। অহনা দৃষ্টি সরাতে এবার নিলয় তাকালো অহনার দিকে। মনে মনে বলল, আমি ভুল করে ভালোবাসতে যেও না রমণী, এতে যে দুঃখ ছাড়া আর কিছুই মিলবে না। হুট করে খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো অহনা। এতক্ষণ সে এসব কি ভাবছিল ভেবে বুকের ভেতর মোচা দিয়ে উঠলো অহনার। তার জীবনে আহিয়ান আছে, এটা কি সে ভুলে গেল কি করে? অহনাকে আচমকাই খাওয়া ছেড়ে উঠতে দেখে অবাক হয়ে বলল রাঙা দাদি, কি হলো অহনা বুড়ি, এভাবে উঠে গেলি কেন? নিলয়ও তাকালো তখন অহনার মুখ পানে। অহনা এক পলক নিলয়ের দিকে তাকিয়ে পুনরায় রাঙা দিদির দিকে গিয়ে জবাব দিল, আমার খাওয়া হয়ে গেছে রাঙা দাদি, আমি হাত ধুয়ে আসি। বলে ছুটে গেল অহনা। অহনা যাওয়ার পরে তাকিয়ে রইল নিলয়। সে কি অহনার অস্বাভাবিক আচরণের কারণটা ধরতে পারলো? ঠিক বোঝা গেল না। সময় গড়ালো। বৃষ্টি থামতে অহনা, নিলয়, জহির আর নীলা রাঙা দাদিকে বিদায় জানিয়ে চলে আসলো বাড়ির দিকে। রাস্তাঘাট তখনও অন্ধকার আর পিছলা ছিল। বৃষ্টির আভাস পুরোপুরি যায়নি তখনও।
ঘড়ির কাঁটা জুড়ে টিকটিক শব্দ। নির্ঘুম একটা রাত। অহনা শুয়ে আছে নিজের বিছানার উপর। ভিতর থেকে বড্ড খারাপ লাগা, তার নিজের উপর রাগ হচ্ছে। আর তার দুপুরে সে কি সব ভাবলো নিলয়কে নিয়ে। এসব তো অন্যায়। যতই হোক তার বিয়ে ঠিক হয়ে গেছে আহিয়ানের সাথে, আর কদিন বাদে বিয়ে, আর সে কিনা এখন অন্য আরেকটা ছেলের প্রেমে পড়ার গন্ধ পাচ্ছে। ছি অহনা, ছি, তোর তো লজ্জা হওয়া উচিত। এসব অনুভূতির কোনো মূল্য বা অর্থ কোনোটাই নেই, কিন্তু তাও অহনা নিজেকে মানাতে পারছে না। তার খুব কষ্ট হচ্ছে। এমনটা হওয়াটা যে বড্ড বেমানান, এটা তার মন মানতেই চাইছে না। অহনার ফোন বাজলো। এত রাতে কে ফোন করলো তাকে? অহনা ঘড়ির দিকে তাকালো, রাত প্রায় 2টো বাজে। এত রাতে কে ফোন করলো তাকে? অহনা ফোনটা তুললো। আহিয়ান ফোন করেছে তাকে। অহনা বেশ অবাক হলো আহিয়ানকে এত রাতে ফোন করতে দেখে। এত রাতে আহিয়ান কখনোই তাকে ফোন করে না। অহনা বুঝলো না ফোনটা তুলবে কি তুলবে না। অহনা এইসব ভাবতে ভাবতেই কলটা কেটে গেল। দ্বিতীয়বার আর কল আসলো না। সকালবেলা সূর্যের প্রখর তেজ। গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে আছে নিলয়। শরীরে তাপমাত্রা বেড়েছে হুট করেই। রাতে তার জ্বর এসছে। জ্বরের ঘোটা এতটাই তীব্র ছিল যে নিলয় কাউকে ডাকতে পর্যন্ত পারেনি। মাকে ডাকতে পারলে বোধহয় ভালো হতো। এমনে হুট করে জ্বরটা কেন বাঁধলো তাই বুঝলো না নিলয়। দরজায় নক পড়লো, কেউ তার রুমে এসছে। নিলয় বিষয়টা টের পেলেও চোখ খুলে তাকাতে যেন পাচ্ছে না। তার চোখ জ্বলছে। সচরাচর নিলয় তেমন শরীর খারাপ করে না, কিন্তু হঠাৎ করেই ফেললে বেশ বিপাকে পড়তে হয় নিলয়ের মাকে। পাশ থেকে ওঠাই যায় না। অহনা হেলে দুলে রুমে ঢুকে কফির কাপটা রাখলো টেবিলের উপর। তারপর আলতো স্বরে বলল, আপনার কফি নিলয় সাহেব। নিলয় কোনো সারা শব্দ করল না। পরপর কয়েকবার আওয়াজ করার পরও নিলয়ের সারা শব্দ না পেয়ে কেন যেন সন্দেহ হলো অহনার। কারণ আজ সে বেশ শব্দ করে রুমে এসছে, অথচ নিলয় জাগছে না। অহনার বুক দুরুদুরু করছে। সে আস্তে আস্তে এগিয়ে গেল নিলয়ের দিকে। বলল, নিলয় সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? নিলয় এবার আস্তে আস্তে চোখ খুলল। নিলয়ের চোখ দেখে যেন থমকে গেল অহনা। অসম্ভব লাল হয়ে আছে চোখ দুটো। অহনা চিন্তিত স্বরে প্রশ্ন করল নিলয়কে, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনার চোখ দুটো এমন লাল হয়ে আছে কেন? নিলয় বিড়বিড় করে কি যেন একটা বলতে লাগলো, যা অহনা ঠিকভাবে বুঝতে পারছে না। অহনা হতভম্ব হয়ে বলল, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝছি না। নিলয় তার গলার সাউন্ড আর একটু বাড়ালো। বলল, মাকে বলো আমার জ্বর এসেছে না। অহনা এবার হালকা বুঝলো নিলয়ের কথা। খানিকটা ঝুঁকে বলল, আপনার মাকে ডাক দিব? মাথা নাড়ায় নিলয়। হঠাৎই অহনার কি হলো, ধপ করে নিলয়ের কপালে হাত ছুড়ল। সঙ্গে সঙ্গে যেন আরো চমকে উঠল। বিস্মিত হয়ে বলল, আপনার তো প্রচন্ড জ্বর এসেছে। নিলয় কিচ্ছু বলে না, কিন্তু অহনা পড়েছে বিপাকে। এবার কি করবে? বাড়িতে যে কেউ নেই। সবাই তার বিয়ের কেনাকাটা করার জন্য শহরে গেছে। তাকেও সেধেছিল, কিন্তু অহনা রাজি হয়নি। মাথা ব্যথার বাহানা দিয়ে যায়নি। বর্তমানে বাড়িতে শুধু আহির, অহনা আর নিলয় আছে। নীলা আর জহির গেছে স্কুলে। অহনা ভেবে পেল না কি করবে এখন। অহনা নিলয়ের দিকে তাকিয়ে বলল, চাচি আম্মা, মানে আপনার মা তো বাড়িতে নেই নিলয় সাহেব। নিলয় যেন হতাশ হলো। তার মা বাড়িতে নেই। নিলয় কাবা কাবা স্বরে জিজ্ঞেস করলো, কোথায় গেছে? ফিরবে কখন? সে তো শহরে গেছে। আসতে আসতে প্রায় দুপুর গড়াবে, আবার বিকেলও হতে পারে। নিলয় যেন আরো হতাশ। অহনা প্রশ্ন করলো নিলয়কে, আমি কি চাচি আম্মাকে কল করব? নিলয় মানা করলো। বলল, না, দরকার নেই, তুমি নিজের রুমে যাও। আমার কিছু হয়নি, তুমি যাও। কিন্তু আপনার তো। পুরো কথা শেষ করতে দিল না নিলয়। তার আগেই বলল, কফিটা? ওটা থাকুক। অহনা উঠে দাঁড়ালো। তার বড্ড চিন্তা লাগছে। এভাবে তো ছেলেটাকে রাখা যায় না। অহনা নানান কিছু ভাবতে ভাবতে নিলয়ের রুম থেকে বের হলো। অহনা যেতেই জোরে শ্বাস পেল নিলয়। এভাবে মা না বলে চলে যাবে এরা আশা করেনি। নিলয় বহু কষ্টে শোয়া থেকে উঠে বসলো। তার পুরো শরীর জ্বরে ভেঙে যাচ্ছে। ব্যথায় যে টনটন করছে গা, তার সাথে মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে। শোয়া থেকে উঠে বসায় মাথা ব্যথাটা যেন আরো বেড়ে গেল। এই মুহূর্তে নিলয়ের একমাত্র প্রয়োজন ছিল তার মায়ের, কিন্তু সেই মাই এখন নেই। নিলয় আশেপাশে তাকালো। এখন এই শরীর নিয়ে নিচে নামবে কি করে? এই মুহূর্তে তাকে ফ্রেশ হতে হলে এখন নিচে নামতে হবে, কারণ অহনাদের ওয়াশরুম নিচে। নিলয় অনেকক্ষণ বসে থেকে আস্তে আস্তে পা রাখলো নিচে। দুপা হাঁটতেই পড়ে যেতে নিল। সঙ্গে সঙ্গে দৌড়ে এসে ধরলো তাকে অহনা। জ্বরের ওষুধ নাপা এক্সট্রা দিতেই মূলত এখানে এসেছিল অহনা। কিন্তু নিলয় যে এক রাতের মধ্যে এতটা দুর্বল হয়ে পড়লো এটা বুঝতে পারেনি অহনা। অহনা নিলয়কে ধরে খাটে বসিয়ে দিল। বলল, কোথায় যাচ্ছেন? এখনই তো পড়ে যাচ্ছিলেন। নিলয় চুপচাপ আর নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে অহনার দিকে। কিচ্ছু বলছে না। অহনা যেন বুঝলো নিলয়ের চোখের ধরন। সে শীতল কণ্ঠে বলল, আপনি বসুন, আমি আহিরকে বলছি
আপনার নিচে নিয়ে যেতে। নিলয় এবারও কিচ্ছু বলল না। অহনা উঠে দাঁড়ালো, ছুটে গেল নিচে। অহনা যাও 4 মিনিটের মধ্যেই আহির হাজির। নিলয়কে উদ্দেশ্য করে বলল, তুমি নিচে যাবে নিলয় ভাইয়া, আমার সাথে এসো। নিলয় শুনলো, আস্তে আস্তে হাত রাখলো আহিরের হাতে। নিলয়ের হাত ছুতেই আহিরও কেঁপে উঠলো, প্রচন্ড গরম, ধরা যায় না এমন। আহির শক্ত করে ধরলো নিলয়কে, বলল, তোমার তো অনেক জ্বর এসেছে ভাইয়া, ডাক্তার ডাকি? নিলয় কিছুক্ষণ চুপ থেকে বলল, তার প্রয়োজন পড়বে না, ফ্রেশ হয়ে হালকা হয়ে কিছু খেয়ে অহনার আনা ওষুধ খেলেই ঠিক হয়ে যাব। আহিরের কিছু বলতে পারে না। ঘড়ির কাঁটায় প্রায় 11টা ছাড়িয়ে গেছে। বিছানায় মোটা কম্বল জড়িয়ে বসে আছে নিলয়। সামনে তার মুখে খাবার খাইয়ে দিচ্ছে অহনা। খানিকটা সংকোচতা, খানিকটা বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে দিয়ে নিলয়কে খাবার খাওয়াচ্ছে অহনা। কাল রাতে অহনা নিজেকে অনেক বুঝিয়েছে আর ভেবেছে নিলয় থেকে দূরে দূরে থাকবে, কিন্তু আজ সকালেই অহনা বোঝে না এভাবে সবাই মিলে কেনাকাটা করার কি দরকার ছিল। লিলি, বুশরা আপু দুইটাও তো থাকতে পারত। এভাবে বাড়ির শুদ্ধ সবাই মিলে শহরে যাওয়াটার কোনো মানে হয়? হ্যাঁ, অহনা বেশ বিরক্ত তার পরিবারের ওপর। তাদের ফ্যামিলিতে এত মানুষ, অথচ এই মুহূর্তে তাদের প্রয়োজন কিন্তু তারা নেই। হঠাৎ আকাশে মেঘ দেখলো। অহনা নিলয়ের দিকে তাকিয়ে বলল, আবার বোধহয় বৃষ্টি নামবে। অহনার কথার পিঠে নিলয়ের বলতে ইচ্ছে করছিল, নামুক না, ক্ষতি কি তাতে, কিন্তু বলল না, চুপ করে রইল। নিলয় অহনার চোখের দিকে তাকালো। মেয়েটাকে যেন আজ একটু বেশি অন্যরকম লাগছে। নিলয় দৃষ্টি সরিয়ে ফেললো, অর্ধেক খাবার খেয়ে বলল, আর লাগবে না। অহনা জোর করার ইচ্ছে থাকলেও করলো না, মেনে নিয়ে বলল, ঠিক আছে। আকাশ গর্জে উঠল আচমকা। অহনা সামান্য ঘাবড়ে গেল। নিলয় দেখলো তা, জানালার পানে মুখ করে বিড়বিড় করে বলল, মেঘ আমায় কিছু বলেছে রমণী, কিন্তু আমি শুনছি না। তোমার চোখ বোঝাচ্ছে আরো কিছু, কিন্তু আমি ইচ্ছে করেই বুঝতে চাইছি না। কিছু প্রেম সফল হলেও আমাদেরটায় বিচ্ছেদের যন্ত্রণা ছাড়া আর তো কিছু দেখছি না। সময় ছুটল সুরসুর করে তার আপন গতিতে। দেখতে দেখতে সেই বিয়ের সময় চলেই আসলো। সকাল থেকে বাড়ির ভিতর তোড়জোড়, গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে আজ। ডেকোরেশনের লোকেরাও আরো কিছুক্ষণের মাঝে চলে আসবে বলে আজ রাতে গায়ে হলুদ হবে আর কাল বিয়ে। নিলয় এখন সুস্থ, তবে মন বড় অস্থির। যদিও এই অস্থিরতার কারণটা তার অজানা নয়। অহনা দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দায়। মনটা বড়ই অশান্ত লাগছে তার। সে কিছুতেই বিয়েটাতে মন বসাতে পারছে না, বড্ড খারাপ লাগছে। অহনা মানতে না চাইলেও এটাই সত্যি। অহনা না চাইতেও নিলয়কে ভালোবেসে ভয়ঙ্কর এক অপরাধ করে বসে আছে, যার কারণে এমনটা হচ্ছে। অহনার বুক চিরে কান্না আসতে চাইছে, কিন্তু সে কাঁদতে পারছে না। এই অসময়ে কারো আগমনে সে বড় অশান্ত। এমনটা তো ঠিক নয়। ভুল জেনেও নিজেকে সামলানো দায় হয়ে দাঁড়িয়েছে অহনার। দরজায় নক পড়ল। কারো উত্তেজিত কণ্ঠের ছোঁয়া ভেসে আসলো কানে। সে বলল, ওই অহনা, কেমন আছিস? এভাবে আমায় রেখে একা একাই বিয়ে করে নিচ্ছিস? কণ্ঠটা চেনা লাগতেই ধপ করে পেছন ফিরে তাকালো অহনা। তার প্রাণপ্রিয় বেস্টু তাবাসসুম দাঁড়িয়ে আছে, যার সাথে প্রায় 3 বছর যাবৎ যোগাযোগ বন্ধ ছিল অহনার। অহনা অবাক চেয়ে রইল তাবাসসুমের মুখ পানে। তাবাসসুম দৌড়ে এসে জড়িয়ে ধরল অহনাকে, বলল, কি ভেবেছিলি না জানিয়ে বিয়ে করে নিবি আর আমি জানতেও পারবো না? অহনা কতক্ষণ বাগরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার যেন বিশ্বাসই হচ্ছে না তার সামনে তাবাসসুম দাঁড়িয়ে আছে। মেয়েরা আমেরিকা গিয়েছে 3 বছর, ফ্যামিলি সবাই গিয়েছিল, ওখানে সেটেল হয়ে থেকে গেছে ওরা। যেদিন গিয়েছিল সেদিন দুজনের কি কান্না! অহনা বিমূঢ় চেয়ে বলল তাবাসসুমকে, তুমি আমার সামনে দাঁড়িয়ে, আমার যেন বিশ্বাস হচ্ছে না ইয়ার। তাবাসসুম হাসে, মুচকি হেসে বলে, সারপ্রাইজটা কেমন দিলাম বল? উজ্জ্বল মাখা স্বরে বলল অহনা। দারুণ। অহনার কথা শুনেই মুখ কালো করে ফেলল তাবাসসুম। তবে আমি তোর উপর রেগে আছি। কেন? কেন আবার এইভাবে বিয়ে করে নিচ্ছিস আর আমায় একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? অহনা নিরাশ স্বরে বলল, কিভাবে জানতাম? তোর ফোন নাম্বার, ফেসবুক অ্যাকাউন্ট কোনোটাই তো ছিল না আমার কাছে। তাবাসসুম বিছানায় বসলো, কাঁধের ব্যাগটা বিছানায় রেখে বলল, বুঝলাম, এবার দ্রুত যা তো, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। অহনা নির্বাক চেয়ে বলল, দাঁড়া আনছি। অহনা বেরিয়ে গেল। অহনা তাবাসসুমের এখানে হুট করে আসায় যার স্তব্ধ বনে গেল। তার একদমই ধারণা বাইরে ছিল আজ এই মুহূর্তে তাবাসসুম এখানে আসবে, কিন্তু ও বিয়ের বিষয়টা জানলো কি করে? আমি জানিয়েছি। আচমকাই সিঁড়ি বেয়ে নিচে নামতে গিয়ে নিলয়ের কণ্ঠ কানে বাজতেই পুরো দমে চমকে উঠল অহনা। অবাক দৃষ্টিতে চেয়ে বলল, আপনি জানিয়েছেন, কিন্তু কিভাবে? কিভাবে তা নয় পরেই বলি। নিলয় বেরিয়ে গেল। তার কি কোনো কিছু নিয়ে তাড়া ছিল? ঠিক বোঝা গেল না। অহনা ফেলফেল দৃষ্টিতে কিছুক্ষণ নিলয়ের চাওয়ার দিকে
তাকিয়ে থেকে চলে গেল নিচে। লোকটা যে মজা করলো এটা ভেবে আর ভাবলো না। সন্ধ্যা জুড়ে বাড়ির উঠানটা চিকচিক করছে। গায়ে হলুদ শুরু হবে আর কতক্ষণের মাঝেই অহনাকে সাজানো হচ্ছে রুমে। এক অনুভূতি শূন্যহীন হয়ে আয়নার সামনে বসে আছে অহনা, তার পাশেই তাবাসসুম। হঠাৎই তাবাসসুম বলল। অহনা অবাক স্বরে তাকালো তাবাসসুমের দিকে, বলল, নিলয় তোর বাবার বন্ধু, কখনো বলিসনি তো? তুই ওনায় চিনিস? ওনার জন্যই তো আজ আমি এখানে আসতে পারলাম। তাবাসসুমের কথা শুনে যেন আরো বেশি হতভম্ব ফিল হলো অহনার। তার মানে সকালে নিলয় সাহেব সত্যি কথাই বলেছিল, সেই তাবাসসুমকে জানিয়েছিল তার বিয়ের কথা। কিন্তু কিভাবে? অহনা অবাক স্বরে তাবাসসুমকে প্রশ্ন করল, তোর সাথে ওনার পরিচয় কবে থেকে? সে অনেক আগের থেকে। আমি সে বছর আমেরিকান ভার্সিটিতে ভর্তি হয়েছি। ভাইয়া ওই ভার্সিটির সিনিয়র ছিলেন। সেই বছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বের হয়েছেন। ওনার সাথে ফেসবুকেই কথা হতো প্রায়, খুব ভালোই বুঝলি। ভার্সিটিতে কোনো সমস্যা হলে ওনায় জানাতাম। আমায় খুব হেল্প করতো, শুধু আমায় নয় আরও অনেককেই হেল্প করতেন। তো কিছুদিন আগেই কেন জানি উনি বাংলাদেশে এসেছেন, তাও আমাদের এই উজিরপুরে। তখনই তোর কথা বলি, সে তো অবাক হয়ে, সাথে আমিও, যে নিলয় তোদের আত্মীয় হবে। আর ওনার জন্যই জানি তোর বিয়ে উপলক্ষে এখানে এসেছে। ব্যাস, টিকিট কেটে চলে এসেছি। একটু ঝামেলা হয়েছিল যদিও, তাও নিলয় আর বাবার জন্য ম্যানেজ হয়ে গেছিল। মা খুব আসতে চাইছিল, কিন্তু ছোট ভাই তুহিনের শরীরটা খারাপ, তাই আসতে পারিনি। যাক, ওসব পাতে, আমি কল্পনাও করিনি এভাবে তোর বিয়েতে আসতে পারবো। যাক, এসে তো পড়লাম। এবার আর কোনো চিন্তা নেই দুলাভাইয়ের টাকা কিভাবে হাতাতে হবে, তাও ভেবে রাখছি। শেষের কথাগুলো তাবাসসুম একটু জোরে বলায় আশেপাশে সবাই হেসে উঠল। অহনাও সামান্য হাসলো। নিজ রুমে জানালার ধারে দাঁড়িয়ে আছে নিলয়। বুকের ভিতর কোথাও যেন খুব যন্ত্রণা হচ্ছে। নিলয়ের খারাপ লাগছে, শূন্যতারা হানা দিচ্ছে। কি একটা বিচ্ছিরি বিষয়। লোকে জানলেও বা কি বলতো? নিলয় নিজেকে দমালো, জোরে এক নিঃশ্বাস ফেললো। এমনটা হবে জানলে আমেরিকা ছেড়ে কোনোদিনও আসতো না নিলয়। কি একটা কাণ্ড! যার বিয়ে খেতে আসলো তাকেই ভালো আর বলল না। ভালোবাসা শব্দটা মনে মনে বলতেও যেন বাজে লাগছে। এমন সময় তার রুমে হানা দিল নিলয়ের বাবা। উনি বললেন, নিলয়। পেছন ঘুরে তাকালো নিলয়। আজ বহুদিন পর তার বাবা তাকে ডাকলো। নিলয় পেছন ফিরেই বলল, বলো। এখনো তৈরি না হয়ে ওখানে দাঁড়িয়ে আছো কেন? কি আশ্চর্য, বিয়েটা আমার নয় বাবা, অহনার। তাই আমি দেরি করে বের হলেও কোনো সমস্যা নেই। তুমি বরং মায়ের রুমে গিয়ে মায়ের হলো কিনা সেটা দেখো। ছেলে তেরা কথায় মাথা বিগড়ানো নিলয়ের বাবার। কিছু বলতে চেয়েও বলতে পারলেন না। তবে আজ কেন যেন ছেলেটাকে বড্ড বিষণ্ণ লাগছে নিলয়ের বাবার। কি হয়েছে ছেলেটার? কিছু কি হয়েছে? চোখ মুখ কেমন যেন একটা হয়ে আছে। হয়তো জ্বর সেরে উঠলো মাত্র বলেই এমন। নিলয়ের বাবা চলে গেলেন। নিলয় কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে রেডি হতে ব্যাগ খুলল। গায়ে হলুদ রঙের শাড়ি চাপিয়ে, হাতে চুলে গলায় ফুল দিয়ে তৈরি অলংকার পরে স্টেজে বসে আছে অহনা। মাত্রই তাকে এনে বসানো হয়েছে। তার সামনে রয়েছে নানা পদের ফল আর মিষ্টি। ফলগুলোকে খুব সুন্দর করে ডিজাইন করে কেটে রেখেছে, রাখা হয়েছে সামনে। কত দূরেই বাজছে সাউন্ড বক্স। গ্রামের সবাই এসে পড়েছে ইতিমধ্যে। কেউ পড়েছে শাড়ি, কেউ বা থ্রি পিস। সাউন্ড বক্সে গানের তালে তালে নাচছে ছোট ছোট ছেলে মেয়েরা। এখন অনুষ্ঠান শুরু হয়নি। গ্রামের আশেপাশে বড় ভাইয়েরাও আসবে এক্ষুনি। মূলত বিয়ে বাড়ির এই অনুষ্ঠানগুলো গ্রামের এই বড় ভাই ছেলেমেয়েরাই দেখেন। আহিরের বন্ধু বান্ধব, জহিরের বন্ধুরাও আসছে। পাশের বাড়ির রাজ্জাক কাকার বড় ছেলে আদিবরাও এসছে। মানুষের পুরো চারপাশ ভরপুর। তাবাসসুম অহনার বান্ধবীরাও সেজেগুজে এসে বসেছে অহনার পাশ দিয়ে। বড় বড় পাইপ লাইটের আলোতে পুরো চকচক করছে গ্রামের এই উঠোনটা। শুধু বৃষ্টি না নামলেই হলো। হঠাৎই অহনার বুকের ভিতর ধকধক করে উঠল। আশেপাশে তাকালো, নিলয় কি আসছে তার সামনে? অহনা এক বিরক্তিকর অনুভূতি নিয়ে বসে রইল চুপচাপ। এই অনুভূতি চায় না সে। এরই মাঝে সবার সামনে এগিয়ে আসলো নিলয়। পরনে হলুদ রঙের পাঞ্জাবি, সাদা পাজামা, হাতে ঘড়ি, চুলগুলো সুন্দর মতো সাজানো গোছালো। তাকে দেখে সবাই বেশ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল, বিশেষ করে তাবাসসুম নিলয়কে দেখেই অহনার পাশ থেকে নেমে এসে ছুটে গেল নিলয়ের দিকে। একগাল মিষ্টি এসে বলল, তোমায় কি দারুণ দেখাচ্ছে নিলয় ভাইয়া। নিলয় হালকা হেসে শুধু তাবাসসুমকে দুপলক দেখে বলল, তোমাকেও সুন্দর লাগছে। নিলয়ের কথা শুনে তাবাসসুম লজ্জা পেয়ে হেসে ফেলায়। অতঃপর বলতে বলতে গায়ে অনুষ্ঠান শুরু হলো।
অহনার গালে সবাই একটু একটু করে হলুদ লাগালো আর মিষ্টি ফল খাওয়াতে লাগলো, সাথে হাতে মেহেন্দি লাগানোর তোড়জোড় পড়লো। গ্রামের ছোট বড় ছেলে মেয়েরা স্টেজের সামনে খোলা মাঠে নাচলো, কেউ চেয়ারে বসে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো তা, কেউ মোবাইলে ভিডিও করে নিল। এই গায়ে হলুদের অনুষ্ঠানে নিলয় তাবাসসুম একসাথে ছিল পুরো সময়, পাশাপাশি চেয়ারে বসে সারাক্ষণ গল্প করেছে। অহনও দেখেছে তার রাগ খারাপ লাগা দুটোই রয়েছে, তবে তা প্রকাশ করতে নারাজ। নাচ গান হই হুল্লোড় নিয়ে রাত 2টো পর্যন্ত গান বাজনা চলল। ডেকোরেশনের লোকেরা পেঁয়াজ রসুন আদা মরিচ কাটা শুরু করে দিয়েছে অনেক আগেই। আজ তো একটা গরু জবাই করাও হয়ে গেছে অনেক আগে। গ্রাম শুদ্ধ সবাই কাজে ব্যস্ত, ঘরের ভেতর মাজাজিরাও কাজ করছে পুরো একসাথে। হাসি তামাশা আর আড্ডার মাঝে কেটেছে তাদের সময়। তাবাসসুম, লিলি, বুসরা সহ আরো মেয়েরাও যোগ দিয়েছে তাতে। অহনা নিজ রুমে চলে গেছে অনেক আগেই। বিষণ্ণ রাত। বাড়ির কর্নারে থাকা ছোট্ট সেই ছাদটায় চুপচাপ দাঁড়িয়ে আছে নিলয়। নিচে সবাই কাজ করছে। নিলয় এতক্ষণ স্বাভাবিক আর চুপচাপ থাকলেও এখন আর পাচ্ছে না। বুকের যন্ত্রণাটা যেন ধীরে ধীরে আরো বাড়ছে। আর সহ্য করা যাচ্ছে না। নিলয় অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে